জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় পদার্থবিজ্ঞান, প্রোগ্রাম স্নাতক সম্মান, কোর্স কোড 232705, কোর্সের নাম কম্পিউটার ফান্ডামেন্টালস অ্যান্ড নিউমেরিক্যাল অ্যানালাইসিস, লেকচার নম্বর 11, লেকচারের শিরোনাম কম্পিউটার সিপিইউ। আমি স্বপন চন্দ্র বর্মন, প্রভাষক, লালমাটিয়া মহিলা কলেজ। আমাদের আজকের আলোচ্য অধ্যায় কম্পিউটার সিপিইউ। এই অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সিপিইউ এবং কম্পিউটার বাস। এই দুটো বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা প্রথমে দেখে নেই প্রসেসিং ডিভাইস। প্রসেসিং ডিভাইস কাকে বলে? প্রসেসিং ডিভাইস হলো সে সকল ডিভাইস যেগুলো ইন্টারমিডিয়েট স্টেজে কাজ করে। ইন্টারমিডিয়েট স্টেজ মানে মধ্যবর্তী স্টেজ। কার মধ্যবর্তী স্টেজ? ইনকামিং ডাটা ইনপুট এবং আউটপুটের মধ্যবর্তী স্টেজে কাজ করবে। মানে ডাটা ইনপুট হবে এবং ইনপুট হওয়ার পর আমরা আউটপুট পাবো। এই ইনপুট ডাটা এবং আউটপুট পাওয়ার মধ্যবর্তী মাঝখানে যে সকল ডিভাইস ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলবো প্রসেসিং ডিভাইস। তার মানে বেসিক্যালি প্রসেসিং ডিভাইস ডাটা প্রসেস করে। যে সকল, সোজা করে বললে আমরা এতটুকু বলতে পারবো, যে সকল ডিভাইস ইনপুট ডাটা প্রসেস করে আউটপুটে পাঠায় সেই সকল ডিভাইসকে প্রসেসিং ডিভাইস বলা হয়। তার মানে প্রসেসিং ডিভাইস হ্যান্ডেলস ইন্টারমিডিয়েট স্টেজ বিটুইন ইনপুট অ্যান্ড আউটপুট। মানে ইনপুট এবং আউটপুটের মাঝখানের কাজকর্ম করে যে সকল ডিভাইস, সে সকল ডিভাইসকে আমরা প্রসেসিং ডিভাইস বলে থাকি। এই প্রসেসিং ডিভাইসের ডায়াগ্রাম আমরা একটু নিচে দেখি। এখানে আমরা দেখো ইনপুট দেখিয়েছি, ইনপুট ডিভাইস মাইক্রোফোন, এবং আউটপুট ডিভাইস আমরা এখানে হার্ড ডিস্কে জমা রেখেছি। মাঝখানে আমরা যে যা ব্যবহার করব, যে হার্ডওয়্যার ব্যবহার করব, সেগুলো, যে ডিভাইস আমরা ব্যবহার করব সেই ডিভাইসগুলোকে বলা হবে প্রসেসিং ডিভাইস। কোনো কম্পিউটারে আমরা ইনপুট দিলাম, আউটপুট পাবো, তার মাঝখানে আমরা সিপিইউ ব্যবহার করে থাকি। সুতরাং সিপিইউ একটি প্রসেসিং ডিভাইস। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে কম্পিউটার সিপিইউ। এই কম্পিউটার সিপিইউ বা সিপিইউ হচ্ছে একটি প্রসেসিং ডিভাইস। আমরা যে ইনপুট করি কম্পিউটারে এবং যা আউট পাই তার মাঝখানে প্রসেস করে সিপিইউ, এই ইনপুট ডাটাকে প্রসেস করে পাঠায়। সুতরাং সিপিইউ একটি আউটপুট ডিভাইস। কিছু প্রসেসিং ডিভাইসের উদাহরণ আমরা এখন দেখে নিব। এই প্রসেসিং ডিভাইস গুলো হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট জিপিইউ, মাদারবোর্ড, নেটওয়ার্ক কার্ড, সাউন্ড কার্ড, ভিডিও কার্ড। এগুলো হচ্ছে প্রসেসিং ডিভাইস। কেন এগুলো প্রসেসিং ডিভাইস? আমরা যে ইনপুট দেই এই ডিভাইসগুলো সাধারণত সেই ইনপুট ডাটাকে প্রসেস করে আউটপুটে প্রেরণ করে। সুতরাং এগুলোকে বলা হবে প্রসেসিং ডিভাইস। আমরা প্রথমে দেখে নিব এই প্রসেসিং ডিভাইসের প্রথম যে উদাহরণটি আমরা দিয়েছিলাম, সিপিইউ, দ্যাট ইজ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমাদের অধ্যায়ের নামেই অবশ্য সিপিইউ নিয়ে কথা বলা। সুতরাং আমরা তাই এই প্রসেসিং ডিভাইসের একটি ডিভাইস হচ্ছে সিপিইউ, সেই সিপিইউ নিয়ে কথা বলবো। কম্পিউটার সিপিইউ কে সাধারণত প্রসেসর, সেন্ট্রাল প্রসেসর বা মাইক্রো প্রসেসর বলা হয়। এটা কি সিপিইউ বলা হয়, প্রসেসরও বলা হয়, সেন্ট্রাল কেন্দ্রীয় প্রসেসর বা মাইক্রো প্রসেসরও বলা হয়। It handles all instruction. It receives from hardware and software. মানে কোনো কম্পিউটারে হার্ডওয়্যার এবং সফটওয়্যার রান করে
যে ইনস্ট্রাকশন আমরা দেই সকল ইনস্ট্রাকশন এই সিপিইউ হ্যান্ডেল করে বা প্রক্রিয়াকরণ করে বা এই ইনস্ট্রাকশন নিয়ে কাজ করে। তাহলে সিপিইউ এর কাজ কি? সিপিইউ এর কাজ হচ্ছে কম্পিউটারে আমরা যে সকল ইনস্ট্রাকশন দেই সেই সকল ইনস্ট্রাকশন নিয়ে কাজ করাই হচ্ছে সিপিইউ এর কাজ। এই সিপিইউ কে মানুষের ব্রেনের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, এজন্য সিপিইউ কে ব্রেইন অফ কম্পিউটারও বলা হয়। কেন এটিকে ব্রেইন অফ কম্পিউটার বলা হচ্ছে? মানুষের ব্রেন যেমন মানুষের কোনো সমস্যা সমাধান করতে হলে মানুষের ব্রেন খাটিয়ে সেই সমস্যার সমাধান করা হয়। কম্পিউটারেও একই, কম্পিউটারকে কোনো প্রবলেম সলিউশন করতে দিলে কম্পিউটার সিপিইউতে যে ডাটা স্টোরেজ করা আছে সেই সিপিইউ থেকে স্টোরেজ ডাটা নিয়ে সেই প্রবলেমের সলভ করে থাকে। এজন্য এই সিপিইউ কে কম্পিউটারের ব্রেনও বলা হয়। মানুষের ব্রেন কোনো সমস্যায় পড়লে মানুষ তার ব্রেন খাটিয়ে সেই সমস্যার সমাধান খুঁজে বের করে। কম্পিউটারকেও কোনো প্রবলেম সলিউশন করতে দিলে কম্পিউটার তার স্টোরেজে যে ডাটা স্টোরেজ করা আছে সেই স্টোরেজ ডাটা ইউজ করে সেই প্রবলেমের সলিউশন দেয়। এই এই মানুষের সাথে কম্পিউটারের সিপিইউ এর এই মিল থাকার কারণে এই সিপিইউ কে ব্রেইন অফ কম্পিউটার বলা হয়। এটি অবশ্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এই কোশ্চেনটি আসে যে সিপিইউ কে ব্রেইন অফ কম্পিউটার বলা হয় কেন। মানুষ তার ব্রেনে যেমন অনেক কিছু ধরে রাখতে পারে, অনেক কিছু সঞ্চিত রাখতে পারে, কম্পিউটারও সিপিইউ এর মধ্যে ডাটা স্টোরেজ করে রাখতে পারে, প্রয়োজন মতো সেই ডাটা আবার ব্যবহার করতে পারে। মানুষের ব্রেনেও যা সঞ্চিত থাকে প্রয়োজন মতো মানুষ তা ব্যবহার করতে পারে। এই মিল থাকার কারণেই সিপিইউ কে ব্রেইন অফ কম্পিউটার বলা হয়। আমরা the picture below an ইন্টেল পেন্টিয়াম প্রসেসর, এটা প্রসেসরের এখানে আমরা ছবি দেখিয়েছি, এটা প্রসেসরের উভয় পৃষ্ঠের ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রসেসর এটা একটা স্লটে বসানো থাকে, একটি সকেটে বসানো থাকে। প্রসেসর is placed and secured into a compatible CPU socket, একটা সকেটে এটা বসানো থাকে। সে সকেটটি কোথায় থাকে? মাদারবোর্ডে থাকে। মাদারবোর্ডের একটি সকেটে এই প্রসেসর বসানো থাকে। আচ্ছা, এই প্রসেসর প্রডিউসেস হিট, এই প্রসেসর হিট প্রডিউস করে, সেই হিটকে রিমুভ করার জন্য একটি সিঙ্ক ওখানে ব্যবহার করা হয়। সিঙ্ক মিন্স ওখানে একটি ফ্যান ব্যবহার করা হয় যেটি হিটকে প্রসেসর থেকে বের করে নিয়ে আসে, ফলে প্রসেসর ঠান্ডা থাকে এবং স্মুথলি প্রসেসর কাজ করতে পারে। সিপিইউ এর কাজ, সিপিইউ এর মেইন কাজ হচ্ছে main function of CPU is to take input from peripherals. Peripherals means keyboard, mouse, printer, etc. or computer program and interpret what it needs. CPU এর মেইন কাজ হচ্ছে পেরিফেরাল ডিভাইস থেকে ইনপুট নেয়া এবং সেই ইনপুটকে প্রয়োজন মাফিক প্রয়োজন ইন্টারপ্রেট করা, যে ইনস্ট্রাকশন দেয়া হবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করা, এটি হচ্ছে সিপিইউ এর মেইন কাজ। আর সোজা করে বললে আমরা বলতে পারবো সিপিইউ এর যে ডাটা দেয়া হয় সেই ডাটাকে প্রয়োজন মতো প্রসেস করাই হচ্ছে সিপিইউ এর মেইন কাজ। এই ডাটা দেয়া হবে পেরিফেরাল ডিভাইসের সাহায্যে, যেমন কিবোর্ডের সাহায্যে আমরা ডাটা দিয়ে থাকি, মাউসের সাহায্যে দিয়ে থাকি, এরকম।
The CPU then either outputs information to your monitor. এই CPU আমরা যে ডাটা দিয়ে থাকি সেই ডাটা CPU প্রসেস করে, সেই প্রসেস ডাটাকে CPU আউটপুটে পাঠিয়ে দেয়। Then the CPU either outputs information, মানে আউটপুটে ইনফরমেশন পাঠায়, মনিটর ইনফরমেশন পাঠায়, or performs the peripheral requested task. পেরিফেরাল যে ইনপুটে যে টাস্ক করতে বলা হয়েছে, যদি স্টোরেজ করতে বলা হয় তার মানে স্টোরেজ করে রাখবে, যদি অন্য কোনো টাস্ক কোনো কাজ করতে বলা হয় সেই কাজ করবে। তাহলে এখন যদি আসে পরীক্ষায় সিপিইউ এর কাজ কি, সিপিইউ এর মেইন কাজ হচ্ছে সিপিইউ এর যে ডাটা ইনপুট দেয়া হয় সেই ডাটাকে প্রয়োজন মতো প্রসেস করা, প্রক্রিয়াকরণ করার পর সেই ডাটাকে যদি মনিটরে পাঠানোর দরকার হয় আউটপুটে পাঠাবে, আর যদি ইউজার স্টোরেজ করতে বলে, স্টোরেজ ইনস্ট্রাকশন দেয়, তাহলে স্টোরেজ করে রাখা। এটি হচ্ছে সিপিইউ এর মেইন কাজ। CPU was developed at Intel with the help of Ted Hoff and others in early 1970. CPU ফার্স্ট ডেভেলপ করা হয়েছিল টেড হফ এবং অন্যান্যদের সাহায্যে 1970 সালে ফার্স্ট ইন্টেল এই সিপিইউ তৈরি করে। তার মানে সিপিইউ ফার্স্ট তৈরি করে কে? ইন্টেল তৈরি করে। এখানে হেল্প করেন টেড হফ, উনি মেইনলি, এবং অন্যান্য আরো আছেন। এটি 1970 সালে এটি করা হয়। তাহলে সিপিইউ প্রথম তৈরি করা হয় 1970 সালে, এটা করেন হচ্ছে ইন্টেল, টেড হফ এবং অন্যদের সাহায্যে। ফার্স্ট প্রসেসর রিলিজড বাই ইন্টেল, প্রথম যে প্রসেসর ইন্টেল প্রথম যে প্রসেসরটি তৈরি করেছিল সেটি হচ্ছে 4004 প্রসেসর। এটি হচ্ছে প্রসেসরের নাম 4004। তার মানে ফার্স্ট রিলিজড প্রসেসর বাই ইন্টেল ওয়াজ 4004, এবং এটির আমরা এখানে পিকচার দেখিয়েছি। এটি হচ্ছে ইন্টেল 4004 প্রসেসর। দিস ওয়াজ ফার্স্ট ডেভেলপড বাই ইন্টেল। ইন্টেল প্রথম এই প্রসেসরটি ডেভেলপ করে। কম্পোনেন্ট অফ সিপিইউ। সিপিইউ এ প্রধান তিনটি অংশ থাকে। তার একটি হচ্ছে এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট, সিইউ কন্ট্রোল ইউনিট, আর 3 নম্বরটা হচ্ছে মেমোরি। তাহলে সিপিইউ এর প্রধান কয়টি অংশ? যে কোনো সিপিইউ এর প্রধান 3টি অংশ। প্রথম অংশটি হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট এএলইউ, দ্বিতীয় অংশটি হচ্ছে কন্ট্রোল ইউনিট সিইউ, তৃতীয় অংশটি হচ্ছে মেমোরি। অ্যারিথমেটিক লজিক ইউনিট সাধারণত ম্যাথমেটিক্যাল, লজিক্যাল এন্ড ডিসিশন অপারেশন এই কাজগুলো করে থাকে। ম্যাথমেটিক্যাল অপারেশন করে, লজিক্যাল অপারেশন, টেকিং ডিসিশন নেয়, এই কাজ ডিসিশন নেয়ার কাজ করে। এটি হচ্ছে এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ। কন্ট্রোল ইউনিট সিইউ এর কাজ হচ্ছে ডিরেক্টস অল প্রসেসরস অপারেশন, প্রসেসরের সকল কাজকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল ইউনিট। মানে কখন কোথায় কাজ করবে, কি কাজ করবে, কিভাবে কাজ করবে, প্রসেসরে যে কাজই করা হয় সকল কাজ নিয়ন্ত্রণ করে কন্ট্রোল ইউনিট। মেমোরি এই কাজ করার পর যে ডাটা ইনপুট দেওয়া হয় সেই ডাটা প্রক্রিয়াকরণ প্রসেস করার পর সেই ডাটা এবং ইনফরমেশন স্টোর করে রাখা হয় মেমোরিতে। তাহলে অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন পারফর্ম করা, লজিক্যাল অপারেশন করা এন্ড ডিসিশন অপারেশন, মানে ডিসিশন নেয়ার কাজ করে। আর কন্ট্রোল ইউনিট অল অপারেশনস আর কন্ট্রোলড বাই দা কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট সকল প্রসেসরের সকল কাজ এই কন্ট্রোল ইউনিট নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে ডাটা প্রসেস করার পর সেই ডাটাকে অথবা ইনফরমেশনকে, তথ্যকে স্টোর করে রাখা হয় মেমোরিতে। এটি হচ্ছে মেমোরির কাজ। তাহলে সিপিইউ
সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের প্রধান তিনটি অংশ, একটি হচ্ছে এএলইউ, আর একটি হচ্ছে সিইউ, আর একটি হচ্ছে মেমোরি। এখানে আমরা মেশিন সাইকেলটি একটি দেখিয়েছি, এটা প্রসেসর। এই প্রসেসরের তিনটি অংশ, এটি হচ্ছে মেইন মেমোরি, এটা কন্ট্রোল ইউনিট, আর এএলইউ এরিথমেটিক লজিক ইউনিট, সিইউ কন্ট্রোল ইউনিট, আর হচ্ছে মেমোরি। এখানে ফার্স্ট স্টেপে যেটা হয়, ফার্স্ট স্টেপ ফেস ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি। মেমোরি থেকে ইনস্ট্রাকশন দেয়া হয়, কাকে দেয়া হয়? কন্ট্রোল ইউনিট। এই কন্ট্রোল ইউনিট বলে দেয় কি কাজ করবে, কি করবে, ঠিক আছে। সেজন্য কন্ট্রোল ইউনিটে ডেকোড ইনস্ট্রাকশন ইনটু কমান্ড, কি কাজ করা হবে। এই মেমোরি থেকে যা কিছু নেওয়া হয় সেটিকে যে কাজ করা হবে সেই কাজের কমান্ডে রূপান্তর করা হয়। ডেকোড মানে পরিণত করা, রূপান্তর করা। ডেকোড ইনস্ট্রাকশন ইনটু কমান্ড, যে কাজ করতে হবে সেই কাজের কোডিং করা হয়, সেই কাজের ইনস্ট্রাকশনে পরিণত করা হয়। তাহলে এটি ইনফরমেশন নেওয়া হয় কোথা থেকে? মেমোরি থেকে। থার্ড স্টেপ এক্সিকিউট কমান্ডস, মানে যে কাজ করা হবে তার কমান্ডে ডেকোড করা হলো, তারপরে সেই কমান্ড এক্সিকিউট বা সম্পাদন করা হলো, সেই কমান্ডকে ইমপ্লিমেন্ট করা হলো, বাস্তবায়ন করা হবে। তারপর ফোর্থ স্টেপে করা হবে স্টোর রেজাল্ট ইন মেমোরি। এই রেজাল্টকে মেমোরিতে আবার স্টোর করা হয়। এই মেমোরি থেকে ইনফরমেশন নিয়ে ডেকোড করা হয়, মানে কমান্ডে ডেকোড করা হয়, কমান্ড ইমপ্লিমেন্ট করা হয় এরিথমেটিক লজিক ইউনিটে। এই কমান্ড ইমপ্লিমেন্ট করার পর যে আউটপুট পাবো সেটিকে আবার মেমোরিতে স্টোর করা হয়। এটি একটি সাইকেল, মানে মেশিন সাইকেল অফ সিপিইউ। সিপিইউ এ এই চারটি প্রক্রিয়া প্রতিনিয়ত সম্পন্ন হতে থাকে। এরিথমেটিক লজিক ইউনিট, আমরা এ সম্পর্কে আগেই কিছু বলি। এরিথমেটিক লজিক ইউনিট ম্যাথমেটিক্যাল লজিক্যাল অপারেশন করে থাকে, আর কন্ট্রোল ইউনিট controls how where the command goes, command কোথায় যাবে, and what it does, এটা কি করবে, কমান্ড কি করবে। প্রথমে তো আমরা মেমোরি থেকে ডাটা নিতাম, সেই ডাটাকে ডেকোড করা হতো কমান্ডে কি কাজ করা হবে সেই কাজের কমান্ডে, সেই কমান্ডকে আবার ইমপ্লিমেন্ট করা হতো এরিথমেটিক লজিক ইউনিটে। আর এই কমান্ড কোথায় যাবে, কি কাজ করবে, এগুলো আবার কন্ট্রোল করে এই কন্ট্রোল ইউনিট। ফাইনালি সিইউ কন্ট্রোলস অল অপারেশন অফ এ কম্পিউটার। একটা কম্পিউটারের সকল অপারেশন কন্ট্রোল করে, কোন কমান্ড কোথায় যাবে, কি কাজ করবে, এগুলো। এবং থার্ড পার্ট, তৃতীয় অংশ, সিপিইউ এর তৃতীয় অংশ হচ্ছে মেমোরি। এই মেমোরিতে গিভেন ডাটা এন্ড কমান্ড থ্রুপুট আর স্টোর, মানে যে ডাটা দেয়া হয় এবং কমান্ড দেয়া হয় এবং প্রসেসের পর যে ডাটা ইনফরমেশন আমরা পেয়ে থাকি, সবকিছু আমরা যদি দরকার হয় সেগুলো আমরা মেমোরিতে স্টোর করে রাখি, which are used when they are necessary। এবং যখনই সে সকল ডাটা ইনফরমেশন আমার দরকার হবে তখনই আমরা সেগুলো ব্যবহার করে থাকি। ফার্স্ট, সিপিইউ ট্রান্সফার ডাটা। সিপিইউ কত দ্রুত ডাটা ট্রান্সফার করে। any device that utilize electrical signal, যে কোনো ডিভাইস যেগুলো ইলেকট্রিক্যাল সিগন্যাল ব্যবহার করে ডাটা ট্রাভেলস, সেই ডিভাইসে ডাটা আলোর বেগের কাছাকাছি বেগে ট্রান্সফার হয়। তার মানে যে সকল ডিভাইসে ইলেকট্রিক্যাল সিগন্যাল ইউজ করে সেই ইলেকট্রিক্যাল সিগন্যাল গুলো আলোর বেগের কাছাকাছি, মোটামুটি কাছাকাছি, the data travel very near the speed of light, আলোর বেগের খুব কাছাকাছি বেগে এই ডাটা ট্রান্সফার হয়ে থাকে। এই ডাটা আলোর বেগের কত কাছাকাছি, হাউ ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট এ সিগন্যাল ক্যান গেট ডিফেন্স, আলোর বেগের কত কাছাকাছি বেগে সিগন্যাল ট্রান্সফার হয় সেটা ডিপেন্ড করে মেইনলি মিডিয়ামের উপর। মিডিয়াম মানে ওই ডাটা যার মধ্য দিয়ে পাস হয় সেই মিডিয়ামের উপর, তার উপর ডিপেন্ড করে। তার মানে ডাটা, তার মানে এখন আমরা বলতে পারবো সিপিইউ এর মধ্যে ডাটা ট্রান্সফার হয় কত দ্রুত,
সাধারণত ইলেকট্রিক্যাল সিগন্যাল লাইটের ভেলোসিটির বা আলোর বেগের কাছাকাছি ট্রান্সফার হয় বা সঞ্চালিত হয়। তবে আলোর বেগ কতটা আলোর বেগের কাছাকাছি বেগে ট্রান্সফার হবে সেটি ডিপেন্ড করে ওই ডাটা কোন মিডিয়ামের মধ্য দিয়ে যাচ্ছে। যে মিডিয়ামের মধ্য দিয়ে যাচ্ছে সেই মিডিয়ামের উপর ডিপেন্ড করে। Most electrical signals are traveling at about 75 to 90% of the speed of light. প্রায় সকল ইলেকট্রিক্যাল সিগন্যাল 75 থেকে 90% আলোর বেগের সমান বেগে ট্রাভেল করে বা সঞ্চালিত হয়। 75 থেকে 90% 100% আলোর বেগে কোনো সিগন্যাল ট্রান্সফার হয় না। 75 থেকে 90% আলোর বেগে ট্রান্সফার হয়। কোনটা 75% আলোর বেগে ট্রান্সফার হবে, কোনটা 90% আলোর বেগে ট্রান্সফার হবে সেটা ডিপেন্ড করবে ওই সিগন্যাল কোন মিডিয়ামের মধ্য দিয়ে যাচ্ছে তার উপর। যদি মিডিয়াম ভালো হয় তাহলে বেশি ভেলোসিটিতে যাবে, আর যদি সেটা ভালো না হয়, বেশি ডাটা ট্রান্সফার করতে না পারে, তাহলে কম ভেলোসিটিতে যাবে। আমরা এখন দেখব মাইক্রো প্রসেসর ও মাইক্রো কম্পিউটারের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব এবং এই দুটার মধ্যে কম্পারিজন করব, তুলনামূলক আলোচনা করব এবং পার্থক্যটা আমরা একটু খেয়াল করব। আমরা প্রথমে দেখে নেই মাইক্রো প্রসেসর। মাইক্রো প্রসেসর কি বৈশিষ্ট্য আছে। Microprocessor is a semiconductor device, no doubt. It is a semiconductor device based on LSI, large scale integration, or VLSI, very large scale integration technique. Large scale integration অথবা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ভেরি লার্জ মানে অনেকগুলো সার্কিট একটা আইসি তে দেয়া হয়, আর লার্জ স্কেল এখানে অনেক, আর ভেরি লার্জ স্কেল মানে অনেক বেশি। এখানে অনেক বেশি সার্কিট ইন্টিগ্রেটেড করে একটা আইসি তৈরি করা হয়, সেটির কথা বলা হয়েছে। এটি হচ্ছে মাইক্রোপ্রসেসর। ডেফিনেটলি এটি একটি সেমিকন্ডাক্টর ডিভাইস। মেমোরি অ্যান্ড input output device, IO device, that means input output device are connected externally. মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইস এক্সটার্নালি মানে বাহ্যিকভাবে যুক্ত থাকে, ইন্টারনালি নয়, বাহ্যিকভাবে। তাহলে প্রসেসরে মেমোরি এবং আউটপুট ডিভাইস বাহ্যিকভাবে যুক্ত থাকে, একটু মাথায় রাখতে হবে। তার মানে মাইক্রোপ্রসেসরের সাথে মেমোরি এবং আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস বাহ্যিকভাবে যুক্ত থাকে। Microprocessor can be used for multitasking. Microprocessor অনেকগুলো কাজে এগুলো ব্যবহার করা, মাইক্রোপ্রসেসর ব্যবহার করা যেতে পারে। In microprocessor, memory connected externally, so it can be used for large program. লার্জ প্রোগ্রামের জন্য মাইক্রোপ্রসেসর ইউজ করা যাবে, কারণ মাইক্রোপ্রসেসরে মেমোরি এক্সটার্নালি আমরা কানেক্ট করে থাকি। আমার বেশি লার্জ প্রোগ্রাম ব্যবহারের জন্য বেশি মেমোরি দরকার, আমি বেশি মেমোরি আমি সেট করতে পারবো। সুতরাং লার্জ প্রোগ্রাম আমি এক্সিকিউট করতে পারবো। ইট ইজ মোর ফ্লেক্সিবল। এটি ফ্লেক্সিবল মানে সুবিধা মতো আমরা ব্যবহার করতে পারবো, এটিকে বলা হচ্ছে ফ্লেক্সিবল। এটি হচ্ছে মাইক্রোপ্রসেসরের বৈশিষ্ট্য। মাইক্রোপ্রসেসর হচ্ছে সেমিকন্ডাক্টর ডিভাইস যেটা লার্জ স্কেল ইন্টিগ্রেশন অর ভেরি লার্জ স্কেল টেকনিকের উপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে। এবং মেমোরি এন্ড ইনপুট আউটপুট ডিভাইসেস আর কানেক্টেড এক্সটার্নালি। মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইস গুলো এক্সটার্নালি কানেক্ট করা আছে, বাহ্যিকভাবে কানেক্ট করা আছে। প্রসেসর ক্যান বি ইউজড ফর মাল্টিটাস্কিং। এটা অনেকগুলো কাজের জন্য, অনেক কাজের জন্য এটা ব্যবহার করা যায়। প্রসেসর মেমোরি কানেক্টেড এক্সটার্নালি, সো ইট ক্যান বি ইউজড ফর লার্জ প্রোগ্রাম। লার্জ প্রোগ্রামের জন্য প্রসেসর, বড় প্রোগ্রামের জন্য প্রসেসর ব্যবহার করা যায়, বিকজ মেমোরি ইজ কানেক্টেড এক্সটার্নালি টু দ্য মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসরে বাহ্যিকভাবে যেহেতু যুক্ত করা হয়, আমার যতটা দরকার আমি সেই পরিমাণ ব্যবহার করতে পারবো, এটা আমার সুবিধা মতো করা যায়। এগুলো হচ্ছে মাইক্রোপ্রসেসরের বৈশিষ্ট্য। এবার আমরা দেখব মাইক্রো কম্পিউটারের বৈশিষ্ট্য। আমরা এর আগের ক্লাসে বলেছি মাইক্রো কম্পিউটার মানে যে কম্পিউটারে মাইক্রো প্রসেসর ইউজ করা হয়। মাইক্রো প্রসেসর, মাইক্রো কম্পিউটারের একটি অংশ হচ্ছে মাইক্রো প্রসেসর, এবং মাইক্রো প্রসেসর এবং অন্যান্য হার্ডওয়্যার নিয়েই কিন্তু মাইক্রো কম্পিউটার। সেজন্য এখানে বলা হয়েছে মাইক্রো কম্পিউটার ইজ এ ডিভাইস which consists of CPU, IO device and memory fabricated on single
পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ড। প্রিন্টেড সার্কিট বোর্ড আমরা যেটা মাদারবোর্ডের কথা বলছি, সেখানে প্রিন্ট করা আছে, সেখানে লাইনগুলো, ওয়্যারগুলো বা কানেক্টরগুলো বা বাসগুলো সেখানে প্রিন্ট করা আছে, সেটিকে মাদারবোর্ড প্রিন্টেড বোর্ড বলে। ওকে, তার মানে মাইক্রো কম্পিউটারে কি কি থাকে? সিপিইউ থাকবে, ইনপুট আউটপুট ডিভাইস থাকবে, মেমরি থাকবে। Here memory and output device are connected internally on single PCB. PCB মানে যে প্রিন্টেড সার্কিট বোর্ড। এখন কোশ্চেন হলো, মাইক্রো কম্পিউটারে মেমোরি অ্যান্ড আউটপুট ডিভাইস ইন্টারনালি কানেক্টেড, এটা কেন বলা হলো? কারণ এই মেমোরি আউটপুট ডিভাইস সবকিছু মিলেই মাইক্রো কম্পিউটার। তাহলে মেমোরি আর আউটপুট ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইস, এগুলো তো এক্সটার্নালি কানেক্টেড না। ডেফিনেটলি এগুলো সহজ, যেহেতু মাইক্রো কম্পিউটার, এগুলো মাইক্রো কম্পিউটারের অংশ, সুতরাং মেমোরি এবং আউটপুট ইনপুট ডিভাইস ডেফিনেটলি ইন্টারনালি কানেক্টেড। আর মাইক্রো প্রসেসরের জন্য, যেহেতু মাইক্রো প্রসেসর মাইক্রোকম্পিউটারের একটা অংশ এবং মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইসও মাইক্রো কম্পিউটারের আলাদা অংশ, সুতরাং এই মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইস মাইক্রো প্রসেসরের সাথে এক্সটার্নালি কানেক্টেড থাকে। কারণ মাইক্রো প্রসেসরের মধ্যে এই মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইস নাই, সেজন্য এটি বলা হয়েছে। মাইক্রো কম্পিউটার ক্যান বি ইউজড ফর জেনারেল পারপাস, এটি জেনারেল পারপাসে ব্যবহার করা হয়। ইন মাইক্রো কম্পিউটার মেমোরি ইজ ফিক্সড, একটা মাইক্রো কম্পিউটারের মেমোরি ফিক্সড থাকে, সো ইট ক্যান বি ইউজড ফর এ স্মল প্রোগ্রাম। এটা স্মল প্রোগ্রামে যেহেতু ফিক্সড, আমি ইচ্ছামাফিক এটা লাগাইতে পারবো না, সেজন্য ছোট প্রোগ্রামের জন্য এটা ব্যবহার করা হয়। মাইক্রো কম্পিউটার ইজ লেস ফ্লেক্সিবল, যেহেতু ইচ্ছামাফিক আমরা ব্যবহার করতে পারছি না, সুতরাং এটিকে লেস ফ্লেক্সিবল বলছি। এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো আমাদের ডিফারেন্স হিসাবেও আমরা বলতে পারবো। প্রথম ডিফারেন্স কি? মাইক্রো কম্পিউটার ডিভাইস হুইচ কনসিস্ট অফ সিপিইউ, আইও, ইনপুট আউটপুট ডিভাইস, মেমোরি ফ্যাব্রিকেটেড সিঙ্গেল প্রিন্টেড সার্কিট বোর্ডে এটা থাকে। মানে সব সিপিইউ, ইনপুট আউটপুট ডিভাইস, মেমোরি নিয়ে মাইক্রো প্রসেসর। আর ওখানে মাইক্রো প্রসেসর মাইক্রো কম্পিউটারের একটা অংশ, শুধু মাইক্রো প্রসেসর আলাদা। এখানে মেমোরি এবং ডিভাইস ইন্টারনালি কানেক্টেড, আর মাইক্রো প্রসেসরে মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইস এক্সটার্নালি কানেক্টেড, কারণ এটা মাইক্রো প্রসেসরেরই আলাদা আলাদা অংশ। যেহেতু মাইক্রো কম্পিউটারের প্রসেসর আমরা ইচ্ছামাফিক আমরা লাগাইতে পারি না মাইক্রো কম্পিউটারে, আর মাইক্রো প্রসেসরে আমরা ইচ্ছামাফিক আমরা মেমোরি সেট করতে পারি, সেজন্য মাইক্রো প্রসেসরে আমরা বড় প্রোগ্রাম, লার্জ প্রোগ্রাম আমরা ইউজ করতে পারি, আর মাইক্রো কম্পিউটারে স্মল প্রোগ্রাম আমরা ইউজ করতে পারি। আর মাইক্রো কম্পিউটার লেস ফ্লেক্সিবল, এটা আমরা ইচ্ছামাফিক অতটা করতে পারি না, আর মাইক্রো প্রসেসর আমরা ইচ্ছামাফিক আমরা কাজ করতে পারি, সেটি বলা আছে। এখন আমরা দেখব কম্পিউটার বাস। আসলে কম্পিউটার বাস মানে হচ্ছে কমিউনিকেশন লিংক। বাস মানে হচ্ছে যার মধ্য দিয়ে ডাটা ট্রান্সফার হয়, তাকেই বলা হয় বাস। মানে কমিউনিকেশন লিংক, লিংক মানে যোগাযোগ, যার মধ্য দিয়ে কমিউনিকেশন যোগাযোগ স্থাপন করা হয়, যার মধ্য দিয়ে ডাটা ট্রান্সফার, ডাটা চলাচল করে, তাদেরকেই কম্পিউটার বাস বলা হয়। এক বাক্যে আমরা যদি বলি তাহলে এটি বলা হবে, কম্পিউটার বাস ইজ এ কমিউনিকেশন লিংক used in a computer system to send data, address, control signals and power to various components in a computer system. একটি কম্পিউটার সিস্টেমের ডাটা, অ্যাড্রেস এন্ড কন্ট্রোল সিগন্যাল এন্ড পাওয়ার কম্পিউটারের বিভিন্ন অংশে ট্রান্সফার করার জন্য যে কমিউনিকেশন লিংক, যোগাযোগ ব্যবস্থা বা যোগাযোগের তার ব্যবহার করা হয়, সেই যোগাযোগের ব্যবস্থাকে, যোগাযোগের তারকে, যোগাযোগের লিংকে আমরা বলবো কম্পিউটার বাস। অথবা যার মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন অংশে ডাটা, অ্যাড্রেস, কন্ট্রোল সিগন্যাল এবং পাওয়ার কম্পিউটারের বিভিন্ন অংশে পাঠানো হয়, তাদেরকেই কম্পিউটার বাস বলবো। কম্পিউটার বাসেস আর ইউজ টু কানেক্ট, কম্পিউটার বাস কম্পিউটারের বিভিন্ন অংশের বা বিভিন্ন হার্ডওয়্যার কম্পোনেন্টের মধ্যে সংযোগ, কানেক্ট স্থাপনের জন্য কম্পিউটার বাস ইউজ করা হয়। এটা তো আমরা খুব সহজেই বলতে পারবো, কারণ কম্পিউটারের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়, আর কম্পিউটার বাস মানে ওই যোগাযোগ
স্থাপনের মাধ্যম। তাহলে কম্পিউটার বাসের কম্পিউটারের বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়। টাইপ অফ কম্পিউটার বাস। কম্পিউটার বাসের ক্লাসিফিকেশন কিছু ফ্যাক্টরের উপর ভিত্তি করে করা হয়েছে। এই ফ্যাক্টরগুলো হলো কম্পোনেন্টস বিং কানেক্টেড, মানে কি ধরনের কম্পোনেন্ট কানেক্ট করা আছে বা কানেক্ট করে এই বাস, তার ভিত্তি করে কম্পিউটার বাসের শ্রেণী বিন্যাস করা হয়েছে, শ্রেণী বিভাগ করা হয়েছে। কোন কোন কম্পোনেন্টকে কানেক্ট করে, কোন কোন কম্পোনেন্টকে যুক্ত করে, তার উপর ভিত্তি করে কম্পিউটার বাসের শ্রেণী বিভাগ করা হয়েছে। টাইপ অফ ডাটা বিং ট্রান্সমিট, কি ধরনের ডাটা ট্রান্সমিট করে, কি ধরনের ডাটা ট্রান্সফার করে, তার উপর ভিত্তি করে কম্পিউটার বাসের শ্রেণী বিভাগ করা হয়েছে। লোকেশন অফ দ্য কম্পোনেন্টস, কম্পোনেন্টস এর লোকেশনের উপর ভিত্তি করে এবং যে কম্পোনেন্ট গুলোর মধ্যে কম্পিউটার বাস যোগাযোগ স্থাপন করে সেই কম্পোনেন্ট গুলোর লোকেশনের উপর ভিত্তি করে কম্পিউটার বাসের শ্রেণী বিভাগ করা হয়েছে। কানেক্টিভিটি উইথ দ্য সিপিইউ, সিপিইউ এর সাথে সংযোগের উপর ভিত্তি করে সিপিইউ এর সাথে কোন কম্পোনেন্টের যোগাযোগ করা হয়েছে, কোন অংশে যোগাযোগ করা হয়েছে, তার উপর ভিত্তি করে এই কম্পিউটার বাসের শ্রেণী বিভাগ করা হয়েছে। তাহলে খুব সহজেই আমরা বলতে পারি কম্পিউটার বাসের শ্রেণী বিভাগ করা হয়েছে মোটামুটি কয়েকটা ফ্যাক্টরের উপর ভিত্তি করে। তার একটি হচ্ছে কোন কম্পোনেন্টকে কানেক্ট করা হয়েছে এবং কি ধরনের ডাটা ট্রান্সমিট করে, এবং যে কম্পোনেন্ট গুলো কানেক্ট করে সেগুলোর লোকেশন কোথায়, এবং সিপিইউ এর সাথে যোগাযোগ রক্ষা করা হয়েছে, তার উপর ভিত্তি করে এই কম্পিউটার বাসের শ্রেণী বিভাগ করা হয়েছে। আমরা প্রথমে একটু দেখে নিব যে কি ধরনের ডাটা ট্রান্সমিট করে, কি ধরনের ডাটা ট্রান্সমিট করে। Computer system bus can be classified on the basis what type of data being transmitted, কি ধরনের ডাটা ট্রান্সমিট করে তার উপর ভিত্তি করে কম্পিউটার বাসের যে শ্রেণী বিভাগ করা হয়েছে আমরা সেটি আগে দেখব। তাহলে কি ধরনের ডাটা ট্রান্সমিট করে তার উপর ভিত্তি করে কম্পিউটার বাস হচ্ছে তিন ধরনের। একটি হচ্ছে ডাটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস। কি ধরনের ডাটা ট্রান্সমিট করে তার উপর ভিত্তি করে বাস, কম্পিউটার বাস তিন ধরনের: ডাটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস। এরপর আমরা দেখব পরেরটা যে কম্পিউটার সিস্টেম বাস কি ধরনের কম্পোনেন্ট, কোন কোন কম্পোনেন্টকে কানেক্ট করে, হোয়াট টাইপ অফ কম্পোনেন্টস বিং কানেক্টেড, কোন কোন কম্পোনেন্টকে কানেক্ট করে, সংযোগ করে, তার উপর ভিত্তি করে এই কম্পিউটার বাস তিন ধরনের। এক নম্বর হচ্ছে সিস্টেম বাস, এক্সপানশন বাস, ইনপুট এন্ড আউটপুট বাস। কোন কোন কম্পোনেন্টকে যুক্ত করে তার উপর ভিত্তি করে কম্পিউটার বাস তিন ধরনের। আমি আবার বলছি, এক হচ্ছে সিস্টেম বাস, এক্সপানশন বাস, ইনপুট এবং আউটপুট বাস। এগুলো আমরা একটু পরে আলোচনা করব এর কাজ নিয়ে। পরেরটা আমরা দেখে নেই যে এই কম্পিউটার সিস্টেম can be classified on the basis of location of components, কম্পোনেন্টের লোকেশনের উপর ভিত্তি করে কম্পিউটার বাসকে দুই ভাগে ভাগ করা হয়েছে: ইন্টারনাল বাস, এক্সটার্নাল বাস। তার মানে আমি আবারও বলছি, কম্পিউটার কম্পোনেন্ট, যে কম্পোনেন্ট গুলোকে কানেক্ট করে কম্পোনেন্টের লোকেশনের উপর ভিত্তি করে, যে কম্পোনেন্ট গুলোকে কম্পিউটার বাস কানেক্ট করে বা সংযোগ করে, সেই কম্পোনেন্ট গুলোর লোকেশনের উপর ভিত্তি করে কম্পিউটার বাসকে দুই ভাগে ভাগ করা হয়েছে: ইন্টারনাল বাস, এক্সটার্নাল বাস। আমরা একটু এখানে দেখে নেই, এখানে সিস্টেম বাস আর্কিটেকচার আমরা একটু দেখে নিচ্ছি। এটা সিপিইউ, মেমোরি, ইনপুট এন্ড আউটপুট ডিভাইস। প্রথম আছে কন্ট্রোল বাস, তারপরে আছে অ্যাড্রেস বাস, তারপরে আছে ডাটা বাস।
কন্ট্রোল বাসের সাথে আমরা দেখতে পাচ্ছি সিপিইউ এর কানেকশন আছে, মেমোরির কানেকশন আছে, আবার ইনপুট আউটপুট ডিভাইসেরও যোগাযোগ আছে। আবার পরে একটু দেখে নেই, অ্যাড্রেস বাসের সিপিইউ এর সাথে অ্যাড্রেস বাস দিয়ে সিপিইউ এর সাথে ইনপুট আউটপুটের যোগাযোগ আছে, আবার এই অ্যাড্রেস বাস দিয়ে সিপিইউ এর সাথে মেমোরির কানেকশন দেওয়া আছে। দেখো ডাটা বাসের সাথে ডাটা বাস দিয়ে এখানে সিপিইউ এর সাথে মেমোরির যোগাযোগ দেওয়া আছে এবং ডাটা বাস দিয়ে সিপিইউ এর সাথে ইনপুট আউটপুটেরও যোগাযোগ দেওয়া আছে। এখানে একটু খেয়াল করো, আমি আবারও বলছি, একটু পরিষ্কার হওয়া দরকার। সিপিইউ, মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইস, এখানে প্রথমটা কন্ট্রোল বাস, একটু খেয়াল করে এখানে দেখে আমরা বুঝতে পারবো কন্ট্রোল বাস কাদের মধ্যে যোগাযোগ স্থাপন করছে। কন্ট্রোল বাস সিপিইউ এর সাথে মেমোরি, এই কন্ট্রোল বাস সিপিইউ এর সাথে ইনপুট আউটপুট ডিভাইস। আবার অ্যাড্রেস বাস দেখো সিপিইউ এর সাথে মেমোরি এবং এই অ্যাড্রেস বাস সিপিইউ এর সাথে ইনপুট আউটপুট ডিভাইস। আবার দেখো এই ডাটা বাস সিপিইউ এর সাথে এই মেমোরি এবং এই ডাটা বাস সিপিইউ এর সাথে ইনপুট আউট ডিভাইস। তবে যতগুলো কানেকশন আমরা দেখিয়েছি তার মধ্যে একটা কানেকশন একটু খেয়াল করো, এই অ্যাড্রেস বাস সিপিইউ এর সাথে অ্যাড্রেস বাস দিয়ে মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইসের কানেকশন দেয়া আছে। এই সিপিইউ এর সাথে মেমোরির যে কানেকশন দেয়া আছে অ্যাড্রেস বাস দিয়ে, সেটি কিন্তু ওয়ান ওয়ে। দেখো একদিকে অ্যারো দেয়া আছে শুধু, এটা ওয়ান ওয়ে বাস, আর বাকি সবগুলো কিন্তু টু ওয়ে। যেমন কন্ট্রোল বাসের সাথে কন্ট্রোল বাস দিয়ে মেমোরির সাথে সিপিইউ এর যখন যোগাযোগ দেয়া আছে, দেখো এখানে টু দ্বিমুখী বাস, এই যে এখানেও অ্যারো আছে এখানেও অ্যারো আছে। বাট অ্যাড্রেস বাস দিয়ে যখন এই মেমোরির সাথে কানেকশন দেয়া আছে সিপিইউ এর, তখন এই যে শুধু একদিকে অ্যারো দেয়া আছে, তার মানে সিপিইউ থেকে মেমোরিতে অ্যাড্রেস পাঠানো হবে। সিপিইউ সেখানে কন্ট্রোল ইউনিট থাকে, এই কন্ট্রোল ইউনিট কন্ট্রোল করবে, যে বলে দিবে যে সিপিইউ বলে দিবে যে এই অ্যাড্রেস বাস মেমোরির অ্যাড্রেস পাঠানো হবে, মেমোরিতে এই ইনফরমেশনটা পাঠাবে। কিন্তু বাকি সবগুলো হচ্ছে দ্বিমুখী, তার মানে অ্যাড্রেস বাস হচ্ছে ওয়ান ওয়ে, বাকিগুলো হচ্ছে টু ওয়ে, মানে দ্বিমুখী বাস, আর অ্যাড্রেস বাস হচ্ছে একমুখী। আমরা একটু দেখে নিব ফাংশন অফ কম্পিউটার বাস। কম্পিউটারে যে বিভিন্ন ধরনের বাস আমরা দেখেছি, ইন্টারনাল বাস, এক্সটার্নাল বাস, ডাটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস, সিস্টেম বাস, এক্সপানশন বাস, ইনপুট আউটপুট বাস, এগুলোর আমরা একটু কাজটা দেখে নিব। ইন্টারনাল বাস এর কাজ কি? টু কানেক্ট দ্য ইন্টারনাল কম্পোনেন্টস অফ কম্পিউটার সাচ অ্যাজ প্রসেসর, র্যাম, চিপসেট, হার্ড ডিস্ক। মানে এই প্রসেসর, র্যাম, চিপসেট, হার্ড ডিস্ক এগুলোকে কানেক্ট করার জন্য যে বাস ব্যবহার করা, এগুলোকে কানেক্ট করার কাজে ব্যবহার করা হয় ইন্টারনাল বাস। তাহলে এক্সটার্নাল বাস কোনগুলো? এক্সটার্নাল বাস হলো এক্সটার্নাল ডিভাইসকে কানেক্ট করার জন্য, যেমন কম্পিউটার সিস্টেমের সাথে মনিটর, সিপিইউ এর সাথে মনিটর, কিবোর্ড, প্রিন্টার, এগুলো এক্সটার্নাল পেরিফেরাল যেগুলো ডিভাইস, এগুলো কানেক্ট করার জন্য যে বাস ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে এক্সটার্নাল বাস। ডাটা বাস আমরা নাম থেকেই বুঝতে পারছি, এই ডাটা বাস সিপিইউ এর সাথে অন্যান্য অংশের সংযোগ স্থাপন করে। ডাটা বাস সিপিইউ এর সাথে মেইন মেমোরি মানে র্যাম এবং আদার কম্পোনেন্টস এর কানেকশন করে ডাটা বাস। অ্যাড্রেস বাস কি করে? ওই একই কাজ, সিপিইউ এর সাথে মেইন মেমোরি কানেকশন করে, ক্যারিজ মেমোরি অ্যাড্রেস ফর রিড অর রাইট অপারেশন। তার মানে ডাটা অ্যাড্রেস বাসের কাজ কি? অ্যাড্রেস বাসের মেমোরি অ্যাড্রেস ক্যারি করা, মেমোরি অ্যাড্রেস ক্যারি মেমোরি অ্যাড্রেস ফর রিড অর রাইট অপারেশন। এই মেমোরি নিয়ে যায় পড়ার জন্য, যে মেমোরিতে কি লেখা আছে সেটা যাতে আমরা পড়তে পারি, এবং রাইট অপারেশন আমরা মেমোরিতে রাইট করতে পারি। এই ইনফরমেশন, এই অ্যাড্রেসটা, এই ইনফরমেশনটা ট্রান্সফার হয় এই অ্যাড্রেস বাসের সাথে, মেমোরি অ্যাড্রেস ট্রান্সফার করে। তার মানে অ্যাড্রেস বাস কি করে? মেমোরি অ্যাড্রেস ক্যারি করে। এটি হচ্ছে মেমোরি অ্যাড্রেসের কাজ, অ্যাড্রেস বাসের কাজ। কন্ট্রোল বাস সিপিইউ এর সাথে মেইন মেমোরি এবং আদার কম্পোনেন্টের কানেক্ট করে, যে বাসগুলোর সাথে কন্ট্রোল সিগন্যাল ক্যারিজ কন্ট্রোল সিগন্যাল ফর কমান্ড। সিপিইউ
বা কন্ট্রোল ইউনিট কি ধরনের কন্ট্রোল সিগন্যাল পাঠাইলো, কাকে কন্ট্রোল দিল। মেমোরিকে বল তুমি এখন ইনফরমেশন দাও, সেই ইনফরমেশন আউটপুটে যাবে। এই যে কন্ট্রোল সিগন্যাল পাঠানো হবে, এই কন্ট্রোল সিগন্যাল পাঠানোর জন্য ব্যবহার করা হবে কন্ট্রোল বাস। তারপরে আছে সিস্টেম বাস। এই সিস্টেম বাস কি করে, সিপিইউ এর সাথে মেইন মেমোরি এবং আদার কম্পোনেন্টের কানেকশন করে, অলসো রেফার্ড অ্যাজ এফএসবি, ফ্রন্ট সাইড বাস। এটাকে ফ্রন্ট সাইড বাসও বলা হয়। ইট কনসিস্ট অফ ডাটা, অ্যাড্রেস এন্ড কন্ট্রোল বাসেস টুগেদার। তার মানে ডাটা বাস, কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাসকে একত্রে সিস্টেম বাস বলা হয়। তার মানে সিস্টেম বাসের কাজ ওই ডাটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস একই কাজ। এগুলো কি করবে, সিপিইউ এর সাথে মেইন মেমোরি, আদার কম্পোনেন্টের কানেকশন করবে। আর এই সিস্টেম বাস মানেই হচ্ছে ডাটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস। তার মানে একই কাজ করবে, ওই তিনটা যে কাজ করবে সিস্টেম বাস একই, তিনটাকে একত্রে সিস্টেম বাস বলা হয়। এক্সপানশন বাস, এটি কি করে, কানেক্ট সিপিইউ উইথ পিসিআই অর পিসিআই এক্সপ্রেস স্লট ফায়ার অ্যাড কার্ডস। মানে সিপিইউ এর সাথে স্লটের কানেক্ট করে, যে স্লটে গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড ইনস্টল করা হয়, বসানো হয়, যাতে কম্পিউটার সিস্টেমের পারফরমেন্স ভালো হয়। তাহলে এই এক্সপানশন বাস কি কাজ করে, এক্সপান্ড করে, ইনহ্যান্স করে, কম্পিউটারের পারফরমেন্স ইনহ্যান্স করার জন্য যে সকল কার্ড আমরা কম্পিউটারের সিপিইউতে ইনস্টল করি, যে জায়গায় ইনস্টল করি, যে স্লটে ইনস্টল করি, সেই স্লটের সাথে কম্পিউটার সিপিইউ এ কানেকশন করে এক্সপানশন বাস। ইনপুট আউটপুট বাস নাম থেকেই বোঝা যাচ্ছে, সিপিইউ এর সাথে মেইন মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইসের কানেকশন বা সংযোগ স্থাপন করে ইনপুট আউটপুট বাস। তাহলে মোটামুটি অ্যাট এ গ্লান্স আমরা বাসের বিভিন্ন ধরনের যে বাস আছে তাদের ফাংশন আমরা এখানে দেখে নিলাম। এটি খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আমাদের আসে, তবে নাম থেকেই আমরা এগুলো অনেকটা বুঝতে পারি। আজকে দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ অল।